কামব্যাক কমরেড মির্জা আব্বাসের উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে সংবিধান সংস্কার কমিটিতে সাড়া নেই জামায়াতের। জানাবো ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এবং সর্বশেষ জানাবো নারায়ণগঞ্জে এবার লুটপাটে আটক 5 জনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কামব্যাক কমরেড মির্জা আব্বাসের উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারি। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই খবর। তারই একটি ফটোকার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ছবির ক্যাপশনে পাটোয়ারি লিখেছেন, ফাইট দ্য অ্যাডস অ্যান্ড কামব্যাক কমরেড। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। সেখান থেকে বর্তমানে তিনি চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থান করছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। সংবিধান সংস্কার কমিটিতে সাড়া নেই জামায়াতের। সংস্কার নাকি সংশোধন এবং সমান সদস্য সংখ্যা ইস্যুতে আটকে আছে সংবিধান সংস্কারের প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটি গঠন। সরকার ও বিরোধী দল সমঝোতায় পৌঁছাতে না পারলে আগামীতে সংসদ ও রাজপথে উত্তাপ ছড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবিধান সংস্কারের প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটি গঠন সরকারি দল বিএনপির উদ্যোগী হলেও প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্রদের কোনো সাড়া মেলেনি। মূলত সংবিধান সংস্কার নাকি সংশোধন এই বিতর্ক এবং কমিটিতে সমান সংখ্যক সদস্য ইস্যুতে আটকে আছে বিশেষ সংসদীয় কমিটি গঠনের অগ্রগতি। সহসা এই জট খোলার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সংসদের প্রথম অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সংবিধান সংশোধন সম্পর্কিত একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দেন। বিশেষ কমিটিতে সরকারি বেঞ্চ থেকে 12 জনের নামের তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে বিএনপির 7 জন এবং গণ অধিকার পরিষদ, গণসংহতি ও বাংলাদেশ জাতীয় পার্টির স্বতন্ত্র থেকে 5 জনকে রাখা হয়। 17 সদস্যের এই কমিটিতে বিরোধী দলের কাছে বাকি 5 জনের নাম চাওয়া হয়। আইনমন্ত্রী বলেন, বিরোধী দল 5 জনের নাম দিলেই আমরা জুলাই সনদের আলোকে সামনে এগিয়ে যেতে চাই। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সে সময় বিরোধী দলকে দ্রুত নাম দেওয়ার আহ্বান জানান। তবে সরকারি দল বিএনপি উদ্যোগী হলেও সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন বিতর্কে এবং কমিটিতে সমান সংখ্যক সদস্য চেয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তাৎক্ষণিক কোনো নাম দিতে অস্বীকৃতি জানান। সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধন ইস্যুতে তিনি বলেন, এখন আমাদের কনসেপচুয়াল ডিফারেন্স আছে। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট। কমিটিতে সদস্য সংখ্যা নিয়ে শফিকুর রহমান বলেন, এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয় তাহলে এখন সংসদে যেমন ডিবেট হচ্ছে তখনও সেখানে ডিবেট হবে। যে লাও সেই কদ্দুতেই থেকে যাবে। অন্যদিকে কমিটিতে বিরোধী দলের সমান সংখ্যক সদস্য দাবিকে বৈষম্যমূলক মন্তব্য করে তার সরাসরি নাকচ করে দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা একটি দল এবং 77 আসন পাওয়া বিরোধী দলের সদস্য সংখ্যা কোনো কমিটিতে সমান হতে পারে না। বিএনপি জুলাই সনদের মাহাত্ম্য কলুষিত করেছে এবং জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে অভিযোগ করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি সংস্কারের পথ থেকে সরে গিয়ে কেবল নির্বাচনী ইশতেহারের দিকে মনোযোগ দিচ্ছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার বিতর্কে সাময়িক একটি বিরতি চলছে। সদ্য সমাপ্ত এই অধিবেশন মোট 25টি বৈঠক দিবসে 94টি বিল পাশ হয়েছে, 133টি অধ্যাদেশ নিয়ে কাজ হয়েছে এবং 2509টি প্রশ্নের মধ্যে 1778টি উত্তর দিয়েছেন মন্ত্রীরা। কিন্তু সংবিধান সংস্কার বা সংশোধনের মতো সবচেয়ে স্পষ্টকাতর ইস্যুতে কোনো সুরাহা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংস্কার নিয়ে টানাপোড়েন ছিল অবধারিত। জাতীয় ঐকমত্য কমিশনে তৈরি করা জুলাই সনদের খসড়া 30টি দলের মতামত থাকলেও বিএনপি শুরু থেকে বেশ কিছু প্রস্তাবে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছিল। তারা বলছেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর বিএনপি চাইছে সংবিধানের পরিবর্তনগুলো তাদের নিজস্ব রাজনৈতিক দর্শন, 31 দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকেই হোক।
জামায়াত বা এনসিপির মন মতো নয়, বিএনপির সংবিধান 142 অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন করতে চায়, কারণ সংবিধানের সংস্কার বলে কোনো শব্দ নেই। অপরদিকে বিরোধী দল মনে করে 72-এর সংবিধানটি একটি ফ্যাসিস্ট ও মুজিববাদী দলিল, তাই এর আমূল সংস্কার প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম হাফিজ বাংলা নিউজকে বলেছেন, এখন সবার দৃষ্টি পরবর্তী সংসদ অধিবেশনের দিকে। বিরোধী দল কি শেষ পর্যন্ত কমিটিতে তাদের 5 জন সদস্যের নাম জমা দেবে নাকি রাজপথ বেছে নেবে? অন্যদিকে বিএনপি কি সংখ্যাগরিষ্ঠতা জুড়ে একাই সংবিধান সংশোধন করে ফেলবে নাকি বিরোধীদের সঙ্গে সম্মানজনক ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করবে? এই ইস্যুতে সংসদ ও রাজপথে উত্তাল ছড়াবে বলেও মনে করেন তিনি। এদিকে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে জামায়াত ইসলামীর কোনো সদস্য দেবে না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বাংলা নিউজকে বলেন, এই কমিটির সঙ্গে তাদের নীতিগতভাবে একমত নন। যে বিষয়ে তারা একমত নন সেখানে সদস্য দেওয়ার কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার যদি একতরফা সব পাশ করে ফেলে তখন জামায়াতের ভূমিকা কি হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা তো সবই পাশ করতে পারে, কিন্তু তা কি টিকবে? শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, তাকে টিকেছিল। শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী পাশ করে কেয়ারটেকার সরকার বাতিল করেছিল। এখন তার কি অবস্থা? হামিদুর রহমান আজাদ বলেন, বাংলাদেশে অতীতেও সংখ্যাগরিষ্ঠতার জুড়ে অনেক কিছু করা হয়েছিল যা শেষ পর্যন্ত টেকেনি। এবারও তাই হবে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন বাংলা নিউজকে বলেন, জাতীয় সংসদে সংবিধান সংস্কারের জন্য গঠিত বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যদের নামের অপেক্ষায় আছে সরকার। শেষ পর্যন্ত বিরোধী দল সাড়া না দিলে সরকারি দল বিএনপি কিভাবে এগোবে? এমন প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেন, এখন এই প্রস্তাব গ্রহণ করা বা না করা পুরোপুরি বিরোধী দলের উপর নির্ভর করছে। বিরোধী দল যদি এগিয়ে আসে তবে আমরা চাই সকলে মিলে এই পার্লামেন্টকে একটি প্রাণবন্ত পার্লামেন্টে পরিণত করতে। তিনি বলেন, আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, যেহেতু বর্তমানে সংসদের অধিবেশন চলছে না এবং তারা এখনো কোনো নাম দেয়নি, তাই আমাদের আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে। ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীকে ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 6 জুন থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে জুনের মধ্যে শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার করা শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলাগুলো থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হবে, এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে প্রত্যাহার সম্পন্ন করা হবে। জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠকে বসে। এর আগে 21 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে কমিটি পুনর্গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় 2.5 ঘণ্টার এই বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজেপির মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সেনাবাহিনী প্রত্যাহারের পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পটভূমিতে জানা যায়, 2024 সালের 19 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সহিংস হয়ে উঠলে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে। ওই বছর 5 আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ার সেনাবাহিনী মাঠ থেকে দায়িত্ব পালন করে। পরবর্তীকালে 17 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2024 সালের আগস্টে জানিয়েছিলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় এবং পুলিশ পুরোপুরি পুনর্গঠিত হলে সদস্যরা নিজ নিজ কর্মস্থলে ফিরবেন। এরপর গত বছরের নভেম্বর থেকে ধীরে ধীরে কিছু সেনা সদস্যকে প্রত্যাহার শুরু হয়, তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা আবারও মাঠে দায়িত্ব পালন করে। সংসদ নির্বাচনের পর 16 ফেব্রুয়ারি সেনাপ্রধান পুনরায় বলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাবে। বর্তমানে সারা দেশে প্রায় 17,000 সেনা সদস্য মাঠ পর্যায়ে দায়িত্বে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘদিন দায়িত্ব পালনের কারণে সদস্যদের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে সর্বশেষ কোর কমিটির বৈঠকে সেনাবাহিনীকে চূড়ান্তভাবে মাঠ থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়। শীঘ্রই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাবে। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেফতার হওয়া সাংবাদিকদের বিষয়ে আলোচনা হয়। যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের বিদেশ যাত্রা হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় যারা আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেয়েছিল তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদের জন্য গণ্যমান্য দেওয়ার বিষয়েও সম্মতি দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এতে বলা হয়েছে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল পরিচয় বিবেচনা না করে মামলা করা হবে। বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়েও আলোচনা হয়। সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলো নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। পুলিশের আইজিপি খাকি প্যান্ট পরিবর্তনের প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নেভি ব্লু শার্ট ও খাকি প্যান্টই বহাল থাকছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।